আমরা টাকার পিছে ছুটি, কিন্তু একজন মানুষ অসুস্থ হয়ে যখন হেল্পলেস অবস্থায় বেডে পড়ে থাকেন তখন বোঝা যায় যে এই টাকা, ফেম, পাওয়ার, আশেপাশের মানুষ কিছুই আসলে কাজে আসছে না। প্রকৃতির কাছে আমরা বেশ অসহায়, কিন্তু সুস্থতা যে উপরওয়ালার কত বড় নিয়ামত, এটা আমরা অসুস্থ না পর্যন্ত কেন জানি বুঝতেই চাই না। ঠেকায় পড়ে ঠেকে শিখতে আসলে আমরা অভ্যস্ত, অথচ সামান্য অ্যাওয়ারনেস, খোলামেলা আলোচনা, নিজের প্রতি সচেতনতা আমাদের সম্ভাব্য বিপদগুলির মাত্রা বেশ অনেকখানি কিন্তু কমিয়ে দিতে পারে, খারাপ সময়ে ভালো কিছু ভাবার শক্তি যোগাতে পারে। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই, বরাবরের মতো সাথে আছে আমি মেহসাবিন রিন্তি, এবং আমাদের আজকের আলোচনার বিষয় দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং মানসিক শক্তি। এবং আমার সাথে আছেন আন্দালিব আহমেদ আপু। আজকে কথা বলবো তার সাথে এবং এই গল্পর ছলে তার জার্নিটা একটু শুনে আসবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি যে সবসময় আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি যখন এটা স্বীকার করে আমার আশেপাশে তাকাই তখন আমি আসলেই বুঝতে পারি যে আমার চেয়ে সবাই অনেক খারাপ আছে, আমি অনেক ভালো আছি। দ্যাটস ওয়ান্ডারফুল। কেন বলছি যে আসলে আমরা যে যার মতো হয়তো বা আছি, এবং এক একজনের লাইফ জার্নি, স্ট্রাগলের গল্পগুলো কিন্তু এক এক রকম। কারোটা হয়তো আমরা জানি, কারোটা হয়তো আমরা জানি না, কিন্তু এই যে আশেপাশে দেখে রিয়েলাইজ করা, ফিল করা, উপরওয়ালার কাছে নতি স্বীকার করা যে আমি ভালো আছি, এই অনুভূতিটা কিন্তু আমাকে অনেক স্ট্রঙ্গার, অনেক এম্পাওয়ার করে। আমার মনে হয় এটাকে আমি বলবো গ্র্যাটিটিউড। আমার মনে হয় যে আমি যখন বলি, মন থেকে বলি, নিজেকে বলি যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, তখন নিজের সাফারিংসগুলো আসলেই আর চোখে পড়ে না। এবং আমরা প্রত্যেকে যেভাবে আমি দেখি, দ্য ওয়ে আই সি দ্য ওয়ার্ল্ড, সেটা আমি হতে পারি, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হতে পারেন, বিরোধী দলীয় কেউ হতে পারে, অথবা ডোনাল্ড ট্রাম্প বা ইউএনএ চিফ হতে পারে। আমরা সবাই কোথাও না কোথাও কোনো না কোনো দিক থেকে কিন্তু সাফারই করছি। কিন্তু আমরা হয়তোবা বাজারে চালের দাম বেড়েছে, একদল মানুষ সাফার করছে, হয়তোবা আজকে আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, আল্লাহ মাফ করুক, আমি সাফার করছি। কিন্তু যখন আমি শুধু নিজেকে নিয়েই দেখি যে কেন আমি এই সাফারটা করছি, কেন আমার সাথে এটা হলো, তখন কিন্তু আমি একাই সাফার করছি। আমি চাই খুব অনেস্ট হতে, আমি চেষ্টাও করি। আমার বাসায় এখন দুজন আমাকে সাহায্য করার জন্য আসছেন। একজন আমার খুব দূর সম্পর্কের আত্মীয়, আর একজন ভীষণ বয়স্ক একজন, আমি ওনাকে খালা বলে ডাকি। খালার দুটো ছেলে, একটা মেয়ে। উনি শুধুমাত্র ওনার নিজের সন্তানের ব্যবহারের জন্য উনি আমার কাছে এসেছেন আমাকে সাহায্য করার জন্য। যিনি আমার আত্মীয়, উনি সম্পর্কে আমার বোন হন। উনি ওনার নিজের আত্মীয় স্বজনের সাথে থাকতে পারছেন না, কাছের লোকের সাথে থাকতে পারছেন না বলে উনি আমার কাছে এসছেন। উনি আমাকে দেখাশোনা করেন, আমার বাড়ি ঘর সামলান, এইসব উনি করেন। তো যখন আমি দেখি ওনাদের দিকে, তখন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আমি আমার নিজের জায়গায় আছি। আমি আরো দুটো অসহায় মানুষের অবলম্বন হতে পেরেছি। আমার শ্বশুর বাড়ি আমার সাথে আছেন, আমার নিজের খুব ক্লোজ কিছু বন্ধু বান্ধব যারা আমার দুঃখে কাঁদে, আমার সুখে হাসে, তো ওনারা আমার সাথে আছেন। তো আমি যখনই মনে করি বা যখন আমারই কোনো কারণে কষ্ট হয়, আমি আমার পাশের মানুষটাকে একটু অ্যানালাইসিস করি, তখন আমি দেখি যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, এবং আমার অন্যান্য মোটামুটি সব দুঃখই চলে যায় আমার ভিতর থেকে। আমার মনে হয় যে আপুর যে উত্তরটা আসলে কথা প্রসঙ্গে আপু দিলেন বা বললেন, যে আশেপাশে দেখে নিজে রিয়েলাইজ করা এবং অনুধাবন করার মধ্যে যে শক্তিটা আছে, সেটা আমাকে যে একটা মানসিক চমৎকার একটা হিলিং পাওয়ার দেয়, পজিটিভ হওয়ার শক্তি যোগায়। এটা যদি আমরা প্রত্যেকটা মানুষের স্ট্রাগল থেকে, দুঃখের সময়, সুখের সময় সবসময় রিয়েলাইজ করি, তাইলে এই জীবনটা সুন্দর। এবং আজকে আমরা কথা বলছি দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং মানসিক শক্তি নিয়ে। আপুর কাছে আসি। আজকে আপুকে ইনভাইট করার একটা কারণ তো অবশ্যই আছে, যেটা আমাদের টপিকের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত। যে আপনি বড় একটা সময় আসলে অসুস্থতাকে সঙ্গী করে নিয়ে ভালো আছেন, সেলফ এমপ্লয়েড অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ বলছেন। তো আপনার জার্নিটা আসলে আপনার মুখ থেকেই শুনবো প্লিজ। আমি একটু এখানে বলতে চাই যে অসুস্থতা আমাকে যেটা মানে শুরু হয়েছে আমার লাইফে, সেটা হচ্ছে রংফুল মেডিকেল ট্রিটমেন্ট থেকে। কিন্তু অনেকে হয়তো বা, আমি কাউকে ছোট বা বড় করছি না, কিন্তু অনেকে হয়তো বা ড্রাগ নিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে হয়তো বা অনেক দিন ফ্রাস্ট্রেশন থেকে অসুস্থ হয়ে যাচ্ছে,
অনেকে দীর্ঘদিন কোনো খারাপ ব্যবহার বা ফিজিক্যাল অ্যাবিউজের কারণে অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে হঠাৎ করে কোনো একটা সাডেন ডিজিজে অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থতা অসুস্থতাই, এবং কেন হলো, কি কারণে হলো, এইখানে আমার দোষ কোথায়, কেন আমার ভাগ্যটা এরকম, কপাল কেন এরকম হলো, আমার অন্যায়টা কোথায়, এগুলো আমি বলবো খুবই খুবই অপ্রাসঙ্গিক। কারণ এগুলোকে নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিন্তু কোনো উত্তর, কোনো সলিউশন, কোনো আনসার কিছুই আনে না। আমার সাথে এই বেইমানিটা কেন হলো, এই প্রশ্নটা আমরা সবাইকে করি। যদি আমরা না করি হয়তো বা আমরা মানুষের কাতারে পড়ি না, কিন্তু সেটা নিয়ে আটকে যাওয়াটার কোনো মূল্য বা কোনো মানে অ্যাটলিস্ট আমার দৃষ্টিতে নাই। আর শারীরিক অসুস্থতা খুব খারাপ অসুস্থতা, এই কারণে যে মনের অসুখের কিন্তু অনেকগুলো হিলিং পাওয়ার আছে। আমরা যদি কারো কথা শুনি মন দিয়ে, প্রোঅ্যাক্টিভ লিসনিং যেটাকে আমি মনে করি, যে ওই প্রসঙ্গে একটু কথা বলি, কথার মাঝখানে একটু যোগ করি, আবার সেটা মানুষটা কিন্তু অনেকটা হিল হয়। কিন্তু শরীরের কষ্ট যেটা, সেই কষ্টের ভাগটা কিন্তু কেউ আমরা নিতে পারি না। আমাদের যত কাছেরই লোক হোক, যত দূরেরই লোক হোক, আমাদের শত্রু হোক, বন্ধু হোক, শারীরিক কষ্টটা কিন্তু নিজেরটা নিজেরই করতে হয়। তো আমার মতে ওই সময় কয়েকটা সাইকোলজিক্যাল গেম যদি আমরা নিজেদের সাথে নিজেরা খেলি, তাহলে আমরা অন্যের উপরেও ওইভাবে বোঝা হয় না, বা নিজের কাছেও নিজেকে খুব একটা খারাপ মনে হয় না। আপু, ইউ হ্যাড আ ব্যাড টাইম, হ্যাঁ, আপনি সেগুলো থেকে উতরে এসেছেন, এবং আপনি যে সাইকোলজিক্যাল ব্যাড টাইম, আমি বলবো আই হ্যাড আ চ্যালেঞ্জ টাইম। রাইট। আমি যদি সেখানে বলি যে আপনি যে সাইকোলজিক্যাল গেমের কথা বললেন, হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি কিন্তু একটা পাজলের মধ্যে থেকে নিজের জন্য করে একটা রুম তৈরি করেছেন, নিজেকে বুঝ দেওয়ার মতো করে কিন্তু চিন্তাগুলো করতে শিখেছেন, সময় আপনাকে শিখিয়ে দিয়েছে, সবাই কিন্তু পারে না। নট নেসেসারিলি। আই রেড এ বুক, যদি আমার অথরটার নাম মনে নাই, সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। তো সেটা হচ্ছে যে সবকিছুর একটা পজিটিভনেস আছে। যেমন আমি যখন খুবই সিক, যখন আমার ডায়ালিসিস চলছে, যখন আমার বেবিগুলো হয়ে মারা গেল, তখন আমি নিজেকে এভাবে হিল করেছিলাম, আলহামদুলিল্লাহ আমার জন্য বেহেশতে একটা প্লট বরাদ্দ আছে, আমার বাচ্চারা আমার জন্য ফরিয়াদ জানাবে, যেটা আমাদের বলা আছে আমাদের শরীয়ত মোতাবেক। সেটা হয়তো বা অনেক যোগ্য সন্তানও জানাবে না বাবা মার জন্য, সবাই তখন ইয়ানাপসি করবো আমরা, হয়তো বা ওরা আমার জন্য করবে। তা আলহামদুলিল্লাহ আমি ব্লেসড। আমি এটা করতে পারতাম যে আমি এত কষ্ট করলাম একটা সাধারণ মার্চে ডায়ালিসিস নিয়ে, মানে সাধারণ মার থেকে তো আমার কষ্টটা অনেক বেশি ছিল ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি। তো ওইটা ইয়ে না করে আই সেড আলহামদুলিল্লাহ আমার পরকাল ইহকাল ইজ সেফ। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ইনফেকশন, হ্যাঁ, এই যে এক একটা ট্রমা, এই যে এটা, আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার অনেক গুনাহ মাফ হয়ে যাচ্ছে, আল্লাহ আমাকে পছন্দ করে তাই আমার এত ইয়ে হয়েছে। দেন তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে হিলিং টাইমটা। কারণ কিডনি ট্রান্সপ্ল্যান্ট যখন হয়, ট্রান্সপ্ল্যান্ট নিয়ে অনেকের অনেক ভীতি আছে, অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে, বাট ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে খুবই ইন্ডিভিজুয়াল একটা অপারেশন। ABCD করে যদি 4টা মানুষের ট্রান্সপ্ল্যান্ট হয়, ইট ডাজন্ট মিন যে 4জন মানুষেরই পটাশিয়াম বাড়বে, ইট ডাজন্ট মিন যে 4জনেরই হাই কোলেস্ট্রল দেখা দিবে, ইট ডাজন্ট মিন যে 4জনেরই ডায়াবেটিক হয়ে যাবে এরপরে। ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল। অ্যাট দ্য সেম টাইম এটাও ডিপেন্ড করে যে কে কতটুকু ওষুধ খাবে, কে কত তাড়াতাড়ি হবে। তো ওই সময় আমার মনে হচ্ছিল যে ও এটা হয়েছে, ওকে ফাইন, তাহলে আমি নেক্সট ট্যুরটা কোথায় করব? আমি তাহলে নাগপুরে যাব। নাগপুরে যাওয়ার একটা রিজন হচ্ছে ওই দিনই আমার সাথে যার অপারেশন হয়েছে, ও আর্মি পার্সন, ওর সাথে এখনো আমার যোগাযোগ আছে খুব ভালো। ও আমাকে দিদিজি বলে, আমি ওকে ভাইজি বলি। ও নাগপুরের, এবং ও মানে ইন্ডিয়ান আর্মিতে আছে। আমার কলকাতা আমার ট্রান্সপ্লান্ট হয়েছে। तो वो और আমি মিলে हाँ ठीक है नागपुर जाएंगे आपके साथ घूमने के लिए। তো আমি নিজের লাইফটা সবসময় এভাবে চিন্তা করেছি যে there is a positive side in everything, হয়তো বা আমরা ইনস্ট্যান্টলি সেটা দেখতে পারি না, এবং যদি আমি এটা না করতাম আমার বিশ্বাস যে আমি অনেক বেশি অন্ধকারে ডুবে যেতাম। আমার খালি একটা প্রশ্নই তাড়া করতো আমাকে যে কেন এটা হলো, কেন এটা হলো। ইভেন যারা এই প্রোগ্রাম দেখছেন এখন বা যারা পরে দেখবেন, আমি সবাইকে বলতে চাই লাইফে অনেক কিছু হবে, আমরা কেউ 100% ভালো থাকার জন্য পৃথিবীতে আসি নাই, কোনো না কোনো দিক থেকে আমরা অলওয়েজ খারাপ থাকবো, এটাই আমাদের জীবনের নিয়ম। আল্লাহ খুদা এভাবেই বানিয়েছেন আমাদেরকে, আমাদের দুনিয়াকে, আমাদের কিসমতকে। কিন্তু আমরা যদি বলি যে এটা কেন হলো,
আমার মা কেন আমার সাথে এই ব্যবহার করলো, আমার হাজব্যান্ড কেন আমার সাথে এই ব্যবহার করলো, আমার কেন এই অসুখ হলো, আমার কেন এটা, কেনর কিন্তু কোনো উত্তর নেই। এটা হচ্ছে যে এইটা হয়েছে না, হোয়াট ক্যান আই ডু টু রিকভার। এই জিনিসটা চিন্তা করলে আমার মনে হয় 50% অফ প্রবলেম ইজ অলরেডি কমে যাবে। আমি বসে বসে আসলে খুব মুগ্ধ হয়েই আপনার কথা শুনছিলাম যে একটা মানুষ কিভাবে এত পজিটিভ চিন্তা করতে পারে। আমি হয়তো এখানে বসে পজিটিভিটির গল্প করি, কিন্তু ওই চ্যালেঞ্জিং টাইমগুলো পার করে এসে এত সুন্দর করে রিয়েলাইজ করা, দ্যাটস অ্যামেজিং। এবং আল্লাহ আপনার সাথে সবসময় এভাবেই থাকুক। এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আবারও কথা হবে। দেখা হচ্ছে প্রমিসেস জানতে চাই, সাথেই থাকুন, বি ব্যাক সুন। ইউ ওয়াচিং প্রমিসেস জানতে চাই উইথ মেহজাবিন বিনতি। আজকে আমরা কথা বলছি দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং মানসিক শক্তি নিয়ে। মানসিক শক্তি আসলে আমাদেরকে অনেক কিছুই দেয়, কিন্তু মানসিক শক্তি গ্রহণ করার জন্য, সেটা অ্যাবজর্ভ করার জন্য, সেটা জীবনে আসলে লালন পালন করার জন্য, প্র্যাকটিস করার জন্য ওই শক্তিটা আমাদের নিজেদেরকে একটু সচেতন হতে হবে। এবং সেখান থেকে আমরা বেশ কিছু মানুষের লাইফ স্ট্রাগল বলেন, জার্নি বলেন, তুলে ধরার চেষ্টা করি, যাতে গল্প ছলে আমাদের মনে একটা পজিটিভিটি চলে আসে। আজকে কথা বলছে আন্দালি বাপুর সাথে। আপু, একটু আসি, সেটা হচ্ছে আমরা বারবার, যদি আপনি চ্যালেঞ্জ টাইম বলেছেন, কিন্তু যেহেতু দীর্ঘস্থায়ী অসুস্থতা, অনেক মানুষ আসলে এটাকে এত সুন্দর করে এক্সপ্লেন করতে চায় না। অনেক মানুষ নয়, মূল ম্যাক্সিমাম মানুষ আমরা ওইখানেই আটকে থাকি। কেন? ওয়াই মি? আমি কি দোষ করলাম? তো সেক্ষেত্রে আমি একটু এই জন্য আপনাকে এটা স্পেসিফিক প্রশ্ন করছি যে আপনার সেই সময়ে বা এখনো কি কি কষ্টগুলো আছে। এটা প্রশ্ন করার কারণ, আপনার কষ্টগুলো দেখে এবং আপনার পজিটিভিটি দেখে অন্যরা তাদেরটা কম্পেয়ার করে হয়তো বা লাঘব হবে কিংবা শিখবে। আমি যদি সত্যি কথা বলি, হ্যাঁ, মানে একেবারে সত্যি, আলহামদুলিল্লাহ আমার কোনো কষ্ট নেই। আচ্ছা, আমি জানি এটা কেউ বিশ্বাস করার মতো কথা না, বাট আলহামদুলিল্লাহ 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 আমার কোনো কষ্ট নেই। আমার যখন বেবিগুলা মারা গেল, আমি তখন এরকম হয়ে গেলাম। আমি তখন কষ্ট কাকে বলে আমি ভুলে গেলাম, আমি আনন্দ কাকে মানে একটা, মানে কত দূর একটা ধাক্কা যে আমি 8 মাস একদিনে আমার বাচ্চাটা মারা গেল। তাও আমার শাশুড়ি, আমি অনেকবার বলেছিলাম যে বেবিটা বের করে ফেলতে, ইনকিউবেটরে রাখতে প্রয়োজনে, কিন্তু এতদিন হয়ে গেছে বেবি। কিন্তু ওই সময় আমার যিনি ডক্টর ছিলেন উনি বললেন যে মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে, ডায়ালিসিস চলছে, চলুক, আমরা যতদিন পারি বাচ্চাটাকে মায়ের পেটের ভিতর রাখবো। খুব দুঃখজনকভাবে, আই এম সরি, কিন্তু আমাকে কথাটা এভাবেই বলতে হবে, আই ডোন্ট নো এনি বেটার ওয়েজ, যখন বেবিটা বের হয়ে আসার জন্য রেডি, তখন ওনারা প্যাথোটিন দিয়ে দিয়ে ব্যথাটা কমায় দিচ্ছিল। সো পেন না উঠলে কিন্তু বাচ্চাটা ডেলিভার হয় না। অ্যাট দ্য রেজাল্ট বাচ্চাটা গলায় ফাঁস লেগে মারা গেল। হ্যাঁ, তো তখন আই ওয়াজ লাইক, মানে এটা কি হলো? মানে ওই যেটা আমি বললাম যে কেন, কি হলো, প্রশ্নগুলো আমাকেও মানে হার্ট করেছে একটা সময়। আমি যদি বলি যে না করেনি, আই উইল বি লাইং। এটা আমি করতে চাই না, এত ভালো একটা প্ল্যাটফর্মে এসে আমি এই বেমানিটা করতে চাই না। কিন্তু তারপরে আমি যখন মানে আবার অপারেশন থিয়েটারে যাচ্ছি, এটা হয়তো আমার সেকেন্ড বেবিটার সময় বা ফার্স্টও হতে পারে, আমার এখন ওই ক্লিয়ারলি মনে নাই। তখন একটা ঘটনা শুনলাম, একটা মানুষ, একটা লোক, আমি ওনাকে আজ অব্দি দেখিনি, কিন্তু আমার খুব শখ আছে যে আমি ওনাকে একবার একটা চোখের দেখা দেখি, যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয়। ওনার বিয়ের 11 বছর পর একটা বেবি হলো, সম্ভবত ওটা ছেলে। আমি একটা মানে খুব ঘোরের মধ্যে শুনেছিলাম তো কথাগুলো, আমার অতটা খেয়াল নেই। তো সেই ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পর হঠাৎ করে ওই লোকটা নাই হসপিটালে। খানিকক্ষণ পর সে সবার জন্য মিষ্টি নিয়ে এসছে এবং এসে বলছে যে ভাই ভাই মিষ্টি খান, আমি তো বেহেশতে যাচ্ছি, ভাই আপনি মিষ্টি খান। এরপর থেকে আমার আর কোনো কষ্ট হয়নি। আজকের দুনিয়াতে যদি একটা মানুষের ইমান এত 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 স্ট্রং থাকে, অ্যাকচুয়ালি আমার কোথাও কোনো কষ্ট নেই আমি যদি বলি। কারণ যখনই আমার একটা জিনিস খারাপ লাগে, আমি আমার পাশের লোকটাকে দেখি, আমি দেখি সে আমার চেয়ে কোনো না কোনো দিক থেকে খারাপ আছে। সো আই ফিল আই এম ব্লেসড। এবং যখন আমি এই শুকরিয়াটা আল্লাহর দরবারে আদায় করি, যখন আমি বলি আলহামদুলিল্লাহ আমি ব্লেসড, আসলেই আমার কোনো কষ্ট থাকে না। এবং আমি এতটা লাকি, মাশাআল্লাহ করে আমার একটা জিম আছে এবং এই মুহূর্তে
আমার যে জিমের যে ট্রেনার আছে তার নাম আলহাম রানা। তার বাবা আমাকে ফোন করেছে এবং ফোন করে বলছে যে মা তুমি মনে দুঃখ পেও না, কষ্ট পেও না, আমি তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমার সব। এখন এর চেয়ে বড় পাওনা তো আমার আর কিছু হতে পারে না। একটা মানুষ যে আমাকে ওইভাবে কোনোদিন দেখে নেই, আমি ওনার মেয়ের বয়সী, ওনার মেয়েরা আমার চেয়ে বড়। হ্যাঁ, উনি বলছেন যে আমি শুধু তুমি যেন ভালো থাকো এর জন্য নিয়ত করে তাহাজ্জুদ পড়েছি। রানা আমার জিমের ট্রেনার, কিন্তু সে খেয়াল রাখে যে আমার কোন ওষুধ আছে কোনটা নাই, হ্যাঁ আমার বাজার আছে কি নাই, আবার কেন মন খারাপ, আমি ওষুধের টাইম পার হয়ে যাচ্ছে কিনা, এটার জন্য তো ওর কোনো আলাদা সে আমার থেকে আলাদা কিছু পায় না, কোনো আলাদা বেনিফিট বা কিছু পায় না, কিন্তু সে আমাকে এতটা আপন ভাবে যে সে ওই জিনিসগুলো খেয়াল করে। ইভেন আমি দুটো পেজ থেকে অনলাইনে জিনিসপত্র কিনি, একটা হচ্ছে শপিং উইথ হেমা, হিমা বলে আমি ওর সিস্টার, আর একটা হচ্ছে RM বুটিক। RM বুটিকের নাম অনেকে জানে কারণ ইটস এ হিউজ পেজ, কিন্তু শপিং উইথ হেমা অতটা বড় পেজ না। তো যখন উনি আমাকে অনলাইনে দেখেন না, ইয়ে করেন না, উনি আমাকে খামাখাই মেসেজ পাঠায় যে আর ইউ ওকে, আর ইউ সিক, হোয়াটস রং উইথ ইউ মাই সিস, ওয়াই ইউ আর নট অনলাইন। ওনার থেকে যে আমি সবসময় অনেক জিনিস কিনতে পারি তা না, কিন্তু সে আমাকে এই টেক কেয়ারটা করে। তো এতগুলো কাস্টমারের মধ্যে একজন মানুষকে আলাদা করে অ্যাপ্রোচ করা, আলাদা করে খবর নেওয়া, মনে রাখা, প্রত্যেকটি সময় একটা করে গিফট পাঠানো। হঠাৎ হঠাৎ আমি যখন মন খারাপ করি, ওনার দুটো মেয়ে আছে, আমি বলি আমার এঞ্জেলস, তাদের ছবি পাঠাই টু চেয়ার মি আপ। হ্যাঁ, RM বুটিকের যখন লাইভ হয় ওটার যিনি ওনার আছেন মেজাবিন, আমি ওনাকে পশ লেডি বলি, আমি দুষ্টামি করে ওনাকে বলি পশ লেডি। উনি আমাকে প্রায় বলেন যে আমার 2টা লাইভে আপনি ছিলেন না, আন্দলি বাপু আপনি কই। তো আই এম ব্লেসড, আমার এগুলো হচ্ছে আমার পজিটিভনেস অ্যান্ড আল্লাহর রহমত আমার উপর, আমার সাফল্য। তো অ্যাকচুয়ালি আমি আমার লাইফে ওইভাবে কোনো কষ্ট পাই না। আর হ্যাঁ, কিছু কিছু কষ্ট আমার আছে, যেমন আমি কেন আপনার মতো দেখতে সুন্দর না, তো এটা আমার একটা কষ্ট। দেন আমার কেন একটা হেলিকপ্টার নাই, সেটা আমার কষ্ট। আমি কেন প্যারিসে যেতে পারছি না ফর হ্যাভিং এ ভ্যাকেশন, কিন্তু এটা আমার কোনো আফসোস না। আমার মনে হয় ওগুলো আমার স্বপ্নে ইনশাআল্লাহ কোনোদিন আমার জায়গা থেকে আসলে এটা, কিন্তু ওইটা আমার কোনো বিলাপ বা অস্থিরতা বা এরকম কিছু না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমার শাশুড়ি আমার বান্ধবী, আমি খুব ভালো আছি। কয়টা বউয়ের ভাগ্যে এটা হয়। দেন আমার যে হাজব্যান্ড, সে কবে আমার বয়ফ্রেন্ড ছিল, কবে আমার হাজব্যান্ড হয়ে গেছে আমি নিজেও জানি না। সো আই এম রিয়েলি লাকি অ্যান্ড ব্লেসড। দেন আমার দুজন হেল্পের কথা আপনাকে বললাম। হ্যাঁ, তো আমি ব্লেসড আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ আসলে বসে বসে আপনার এই আশেপাশের মানুষের গল্প শুনছিলাম, যে এটা সত্যি কথা যে আপনি আপনার আশেপাশের এই যে গুটি কয়েক বলবো না, যারা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, যারা আপনার জীবনে পজিটিভিটি ছড়িয়ে দিচ্ছে, এই মানুষগুলো ঠিক থাকা, ভালো থাকা, সুন্দর থাকা, এটাই তো লাইফ অনেক বড় একটা ব্লেসিংস। দুনিয়ার ম্যাক্সিমাম মানুষের কিন্তু এই প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনো জায়গায় অনেক বড় কষ্ট আছে, যার জন্য তাদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি এরকমই থাকেন। আলহামদুলিল্লাহ, আমার জীবনে কোনো সময় নেই আমার কষ্ট নিয়ে চিন্তা করার। আমি আমার জীবনে এত আদর, ভালোবাসা, এত কিছু পেয়েছি। ইভেন আমার বাড়ির নিচে একটা দোকান আছে মালিহা স্যানিটারি, ওইখানে একটা কর্মচারী ছিল হাসান, ওকে আমি ছোটবেলা থেকে বড় হতে দেখেছি। যখন আমার কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, সে মৌলবি সাহেব এনে বাড়ির নিচে দোয়া দরুদ পড়ায়, সিন্নি বিতরণ করে, এলাহি অবস্থা। সে পরপর 2বার করেছে। সে আমার ভাড়াটের কর্মচারী, যদি আমি আসলেই রিয়েলিস্টিকলি অ্যাপ্রোচ করি, সে আমাকে আম্মু বলে ডাকে। তো সে তার পয়সা, তার রুজি দিয়ে আমার ওয়েলবিং এর জন্য এটা করে দিচ্ছে। আমি জানি না আমার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কতজন দেখবে, আদৌ কেউ দেখবে কিনা। আমি যাদের কথা বলছি তারা কিছুই জানে না এইসব ব্যাপারে, কিন্তু these are the people, এরা আমার কাছে আল্লাহর রহমতের মতো। এরা আমাকে ভালোবাসে, এরা আমাকে ভালো রাখে। তো যেখানে আমি এত আদর ভালোবাসা পাই, সেইখানে আমার আসলে আমি ওইভাবে নিজের কোনো কষ্ট ওইভাবে আমি ফিল করি না। দ্যাটস ওয়ান্ডারফুল, দ্যাটস ওয়ান্ডারফুল। আজকে আমরা কথা বলছি দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং মানসিক শক্তি নিয়ে। আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো বা নানা সময় নানা কারণে অসুস্থতা হচ্ছেন, এবং শুধু অসুস্থতা, আসলে আমি যে বলবো শারীরিক অসুস্থতা তা কিন্তু না, আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়া মানুষ আছে, আমাদের দুঃখে জর্জরিত মানুষ আছে, অর্থনৈতিকভাবে জর্জরিত মানুষ আছে। তাদের কিন্তু মানসিক যে স্বাস্থ্য, সেই জায়গাটা অনেক ঝুঁকির সম্মুখীন।
আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। এই মুহূর্তে একটা ব্রেক নিয়ে ফিরছি, ব্রেক থেকে ফিরে আবারও সময় ধরে কথা বলছি, থাকুন আমাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন রিন্তি, এবং আজকে আমরা কথা বলছি দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং মানসিক শক্তি নিয়ে। আমার সাথে আজকে আন্দালিপ আপু আছে। আপু, যদি একটা বিষয় জানতে চাই যে পজিটিভ শক্তি, এটা কিন্তু সবাই রিসিভ করতে পারে না, চেয়ার আপ করতে পারে না। হয়তো বা আল্লাহ এক একজন মানুষকে এক একভাবে বানিয়েছেন, তৈরি করেছেন। আপনার মধ্যে হয়তো পজিটিভিটি অ্যাবজর্ব করার ক্ষমতা অনেক বেশি। দ্যাটস ওয়ান্ডারফুল, দ্যাটস ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ। এবং এটা বলতেই হবে, এটা যে কেউ আপনার সাথে 5 মিনিট কেউ কথা বললেই এটা বুঝে যাবে। তো সেক্ষেত্রে অন্যদের জন্য আপনার সাজেশন কি হবে? অ্যাকচুয়ালি এই বিষয়ে আমার জন্য একটু কঠিন সাজেশন দেয়া, কারণ সবার জীবনটা খুবই আলাদা, খুবই খুবই ইউনিক। হ্যাঁ, এখন আমি যদি একটা ঘরে থাকা যে হোম মেকার, হ্যাঁ, তাকে যদি আমি বলি যে এইভাবে করো, ওইভাবে করো, হ্যাঁ, এটা করো, ওইটা করো, উনি হাসবেন যে এটা কি বলছেন আপনি, এটা কি সম্ভব কিনা, এটা কি পসিবল কিনা। হ্যাঁ, ইভেন আমি যদি একটা যে খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড মানুষ, তাকে যদি বলি যে এইটা করো, ওইটা করো, এর সাথে মিশো, রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকান থেকে চা খাও, সাধারণ মানুষের সাথে মিশো, দেখবা কেমন লাগে, হয় সে কোভিডের কথা বলবে, নইলে বলবে যে আমার তো ওই টাইমটা নাই, আমরা তো ট্রাফিক জ্যামেই আটকে থাকি বেশিক্ষণ। তো কাউকে অ্যাডভাইস করতে গেলে আসলে তার লাইফ সম্পর্কে জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইটস কাইন্ড অফ স্কিন কেয়ার। আমি বলবো যে প্রত্যেকটা স্কিন কেয়ারই ভালো, কিন্তু প্রত্যেকের স্কিন ইজ প্রিটি মাচ ইউনিক। রাইট। তো একজনের স্কিনের জিনিস আর একজনকে স্যুট করবে কি করবে না, দ্যাটস আ কোয়েশ্চেন অফ প্রবাবিলিটি। কিন্তু তার মানে যে কোনো প্রোডাক্ট খারাপ বা ভালো সেটা না, জাস্ট ইট ডাজন্ট গো উইথ মি অর ইট ডাজন্ট গো উইথ দ্যাট পারসন। কিন্তু আমি যেই জিনিসটা মানে বলতেই হয় প্রথমে, সেটা হচ্ছে নিজের যা আছে, যতটুকু আছে সেটার জন্য আলহামদুলিল্লাহ বলা শেখো। ফার্স্ট অফ অল, যে আমার একটা চোখ টেরা, বাট আমি ওই চোখ দিয়ে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। চোখের কাজ চোখ করছে, হয়তোবা দেখতে সুন্দর না। আমি যখনই আলহামদুলিল্লাহ বলবো মন থেকে, তখন আমার নিজের কাছে আমার টেরা চোখই খুব সুন্দর লাগবে। অন্য কারো কাছে কি লাগলো সেটা নট এট অল ইম্পর্টেন্ট। রাইট। আমি যদি আজকে আল্লাহ গুনাহ মাফ করুক না খেয়ে থাকি বা আমার ওষুধ না থাকে, যে আমাকে নিয়ে কমেন্ট করে সে এসে ওষুধ কিনে দিবে না, সম্ভব না, তার পক্ষেও এটা সম্ভব না। যদি দেয় হয়তো বা 7 দিনের দিতে পারে, হাইয়েস্ট বা 1 মাসের দিতে পারে, কিন্তু আমার অভাবটা তার চেয়ে অনেক বেশি। তাই আমার যতটুকু আছে, যেটা আছে সেটার জন্য আমি যদি আলহামদুলিল্লাহ বলি, তাহলে অলরেডি আই এম প্ল্যানিং ফর দ্য ওয়ার্স্ট। And if I'm planning for the worst, in that case the worst never will happen. কারণ worstটা যখন হবে, I'm ready for that. Right. এটা হচ্ছে মানে ইন জেনারেল আমি একটা কথা বললাম। হ্যাঁ, ওই আলহামদুলিল্লাহ বলাটা আমার কাছে ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওইটা করলে অনেক কিছু ঠিক। আর সেকেন্ডলি আমার যেটা মনে হয় যে কারো উপর ডিপেন্ডেন্সিটা একটু কমিয়ে ফেলা উচিত। সাপোজ আমি একটা মেয়ে, তাই ওই দৃষ্টিকোণ থেকে বলছি, আমরা মেয়েরা সাধারণত বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, নিজের বাবা অথবা নিজের ছেলে মেয়ের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকি। এত বেশি ডিপেন্ডেন্ট থাকি যে আমাদের এক্সপেকটেশনটাও অনেক বেশি হাই হয়ে যায়। তো কখনো যদি হাজব্যান্ড রাগারাগি করে, বাবা যদি শাসন করে, অথবা ছেলে মেয়ে যদি ইরিটেটেড হয়ে থাকে, আমরা অনেক অনেক বেশি ডিজার্টেড হয়ে যাই। আমরা কখনো ওইটা চিন্তা করি না যে আচ্ছা কালকে তো আমি ইরিটেট ছিলাম, বা হয়তো বা হি ডাজন্ট মিন ইট বলে ফেলেছে, হ্যাঁ, বা এটাই না। এর জন্য আমি মনে করি যে সেন্টার অফ অ্যাটেনশনটা একজন বা একদিকের উপর না দিয়ে, হ্যাঁ, ইটস বেটার যে আমি অন্য কিছু নিয়ে বিজি থাকে, হয়তো বা বেকিং, হয়তো বা কুকিং, হয়তো বা মেকিং পিকলস, বা কোনো একটা নিজের একটা শখের জায়গা আছে যেটা সুন্দর হতে হবে। ইটস নট দ্যাট আই ট্রাইড, এটা হচ্ছে বড় কথা। হতে পারে গাছ লাগানো, হতে এনিথিং, সেলাই ফোড়াই, হোয়াট এভার। অ্যান্ড যেটা আমি আর একটা সবাইকে বলতে চাই, এটা আমার কাছে অনেক বড় একটা ওয়েলবিং, সেটা হচ্ছে টেক আ ব্রেক ফ্রম টেকনোলজি। এটা আমি বলতে চাই, এই টেকনোলজি জিনিসটা, স্পেশালি মোবাইল ফোন, ইটস বিকামিং আ ডেঞ্জার ডিভাইস। দেখা যায় যে একটা বাড়িতে
হাজব্যান্ড ওয়াইফ শাশুড়ি ইনলজ সবাই এক রুমে বসে আছে, ঘরে কোনো শব্দ নাই, সবার হাতে মোবাইল। আমরা কেউ জানি না যে বাসায় নুন হলুদ তেল কয় দিনের আছে, আমরা কেউ জানি না বাসায় একটা বিড়াল আছে, আমরা কেউ জানি না গাছে আজকে পানি দেওয়া হয়েছে কি হয়নি, যে গাছটা খুব শখ করে লাগিয়েছে ওটাতে একটা ফুল হয়েছে না ফল হয়েছে আমাদের দেখার সময় নাই। উই আর অন মোবাইল। আবার সাপোজ একটা গাছে ফুল হয়েছে, আগে গাছে ফুল হলে কি করতাম, ওইটা তুলতাম টিচারকে দিতাম, এমন কাউকে দিতাম যে ওটা অ্যাপ্রিসিয়েট করতাম, আমাদের আরো ভালো লাগতো। এখন ছবি তুলে আমরা ফেসবুক বা কোনো একটা মিডিয়াতে দিয়ে দিচ্ছি, আবার কেউ যদি লাইক না করেছে তো সে ফ্রেন্ড লিস্ট থেকে আউট হয়ে যাচ্ছে। বা এগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস বিকামিং প্রিটি আনহেলদি। আমাদের বডিটা ওইভাবে মুভ করছে না যেভাবে আল্লাহ খোদা আমাদের মুভ করতে বানিয়েছে। আমি বলবো না যে লিমিট মোবাইল, মানে মোবাইলকে ছেড়ে দাও বা ইয়ে করো, এটা আজকের পৃথিবীতে সম্ভব না, বাট আই উইল সে লিমিট দ্য ইউজ। আমি যখন ঘরে ঢুকছি অন্তত 2 ঘন্টার মোবাইল ফোন থেকে দূরে থাকি। আমি এই টাইমটা আমার স্ট্যাম্প কালেকশনে দিই, আমি এই টাইমটা পেন্টিং এ দিই, আমি এই টাইমটা পুরোনো থালাবাটি মাজি, কিছু একটা করি। এই আমার চিন্তাটাকে আমি প্রায়োরিটি দেই। হ্যাঁ, আমি কথা বলি বসে, 1974 সালে কি হয়েছে সেটা নিয়ে একটু কান্নাকাটি করি, একটু হাসাহাসি করি। এই যে নিজের সাথে নিজের টাইমিংটা অনেক বেশি দরকার। এগুলো আমার অ্যানালাইসিস, এগুলো আমার সেলফ রিয়েলাইজেশন। অনেকে হয়তো বা আমার সাথে মানে সহমত নাও জানাতে পারে, আই এম ভেরি সরি যদি কারো খারাপ লাগে আমার কথাবার্তা, কিন্তু আমার মনে হয় ভালো থাকার জন্য এই কয়েকটা জিনিস অনেক বেশি জরুরি মানসিকভাবে। এবং মানসিকভাবে যদি আমরা ভালো থাকি, শারীরিকভাবে ভালো থাকাটা অনেকটা ইজি হয়ে যায়। আমার মনে হয় যে ইটস অল অ্যাবাউট বিং মোর হিউম্যান। যে আমরা কিন্তু এখন আমাদের যে হিউম্যান নেচার আছে, একটা বাচ্চা কথা বলতে পছন্দ করছে, আশেপাশে দেখে তার অ্যাডাপ্টেবিলিটি বাড়াচ্ছে কিংবা শিখছে, আমরা কিন্তু অনেকটাই ডিভাইস বেসড লাইফ লিড করছি। না, আই লাভ ইওর কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, মানে টু বি অনেস্ট, একটা বাচ্চার যখন 4 মাস 4.5 মাস বা 5 মাস বয়স থাকে, ই আ ও ক্যাক এই ধরনের শব্দগুলা সে করা শিখে। এখন বেশিরভাগ বাচ্চা দেরি করে কথা বলে কেন? কারণ বাচ্চাটাকে আমরা শোয়ায় রেখে আমরা হয় টিভি দেখি, নইলে মোবাইলে থাকি, অথবা নিজেরা কথা বলি। বেবির সাথে ইন্টারঅ্যাকশন আমরা খুব কম করছি। তার কমিউনিকেশন স্কিল তো সেখানে ডেভেলপ করছে না, আসলে করতে পারছে না। দেন ইদার সে কার্টুনের মতো চোখ মুখ বাঁকাটারা করা শিখছে, আদারওয়াইজ সে হিন্দি উর্দু কিছু ইয়ার এই ধরনের কথাগুলো যে কার্টুনগুলো সে দেখছে তাদের কপি করছে, তাদের ল্যাঙ্গুয়েজে সে অ্যাডাপ্ট করছে। আগে আমরা কার্টুন দেখতাম মিকি মাউস, ডোনাল্ড ডাক, আমার ডোনাল্ড ডাক এখনো দেখি, আমার খুব ফেভারিট। এখন তারা দেখছে বেন 10, তো দ্যাট ইজ কাইন্ড অফ এলিয়েনেটিং, হ্যাঁ, ফাইটিং এন্ড অল দ্যাট। তো আমি মানে এই যে আমরা উই আর লুজিং দ্য কমিউনিকেশন। ইভেন আগে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা নিউ মার্কেটে ঘুরতাম, আমার মার হাত ধরে আমিই ঘুরেছি একটা ফুলদানি কেনার জন্য। কিন্তু এই 3 ঘন্টা 4 ঘন্টা কিন্তু আমরা একটা জায়গায় দাঁড়ায় থাকতাম না, হাঁটতাম, কোনো একটা আন্টি খালা মামার সাথে দেখা হতো, একটুখানি ফুচকা খেতাম, আবার হয়তো একটা ব্যাগ কিনে দিয়ে দিত হাতে যে আমি শপিং করেছি। এটা আমাদের কিন্তু একটা অনেক ভালো মুভমেন্ট, একটা এক্সারসাইজ হতো, আমরা খুব কম অসুস্থ হতাম। কিন্তু এখন আমরা অনলাইনে অর্ডার করি, একটা পিৎজা থেকে শুরু করে একটা সোপ কেস থেকে শুরু করে একটা লিপস্টিক থেকে এভরিথিং। আমরা এভাবেই চিন্তা করি যে আমাদের 60 টাকা 80 টাকা আর 100 টাকা ডেলিভারি চার্জ, আমাদের যাওয়ার সাথেই তো 200 টাকা নেয়। কিন্তু ইটস টেকিং আ হিউজ টোল অন আওয়ার বডি। তো এই কারণে ভালো থাকার জন্য প্রথমত আমি ভাবি চিন্তাধারাটা এরকম করা উচিত, কারণ এরকম করে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আই এম অ্যাওয়ে ফ্রম অল দ্য সিকনেস অ্যান্ড এভরিথিং, ইভেন মেন্টালি আই ফিল আই এম ব্লেসড। আর একটা হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটিতে আমাদের জয়েন করা উচিত, যেটা বোথ ফিজিক্যাল মেন্টাল। আমি একটু এই অ্যাক্টিভিটি ব্যাপারে একটু আসবো, এই সেক্টরে একটু সময় ধরে কথা বলবো, তার আগে একটা ব্রেক নেওয়ার জন্য ইনস্ট্রাকশন চলে আসছে। সো ইউ ওয়াচিং প্রমিসেস জানতে চাই, এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আবারও কথা হচ্ছে, সাথেই থাকুন। আজ আমরা কথা বলছি দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং মানসিক শক্তি নিয়ে। বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন বিনতি, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। আপু, ব্রেকে যাওয়ার আগে একটা কোয়েশ্চেন বা একটা টপিকে ছিলাম, সেটা হচ্ছে আমার নিজেকে চিয়ার আপ রাখার জন্য, শরীর সুস্থ রাখার জন্য আমরা আরও অনেক অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারি। সেটা আমার সচেতনভাবেই নিজেরটা খুঁজে নিতে হবে, কিংবা নিজেকে
জিমে হয়তো এনরোল করাতে হবে, বহু কিছু আমাদের আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনি এই প্রসঙ্গে কি বলবেন? একটা খুব গদবাঁধা কথা আমরা ছোটবেলা থেকে শুনে বড় হই, সেটা হচ্ছে ডু এভরিথিং ইউ লাভ, হ্যাঁ, হোয়াট এভার চিয়ার্স ইউ আপ। কিন্তু আমার মনে হয় আমরা বেশিরভাগ লোকজনই জানি না হোয়াট এভার চিয়ার আস আপ। হ্যাঁ, এখন আমি যদি আজকে জিজ্ঞেস করি কি চিয়ার আপ করে তোমাকে, অনেকেই আমাকে উত্তর দেয় যে গ্রুপে কথা বলা। ইদানিং খুব ফ্যাশন হয়েছে যে 2000 ব্যাচের সবাই একটা গ্রুপ করেছে, 98 ব্যাচের সবাই একটা গ্রুপ করেছে। এই গ্রুপে একটা মানুষ দিন নাই রাত নাই, সারা রাত লুডো খেলা, সারাদিন এটা, হ্যাঁ অবশ্যই এগুলো জীবনে দরকার আছে, কিন্তু এটা হচ্ছে মাসে একদিন, হ্যাঁ বছরে একটা বা দুইটা সেলিব্রেশন, হ্যাঁ এটা কিন্তু ইটস বিকামিং এ এভরিডে ফেনোমেনা। তারপরে যেটা শুরু হয়ে যাচ্ছে ঝগড়াঝাটি, মারামারি অ্যান্ড অল দ্যাট। এখন আলহামদুলিল্লাহ করে আমার নিজের একটা জিম আছে, যদিও কোভিডের পরে জিমের ওই আগের মতো রমরমা অবস্থা নাই, বাট আলহামদুলিল্লাহ আছে। এখন জিমে যারা আসে আমি দেখি মাশাআল্লাহ করে তারা অনেক ভালো থাকে, কারণ তারা তাদের শরীরটাকে সুস্থ করার জন্য তারা তাদের শরীরের পিছনে খাটনি দেয়, খাটে। তখন তারা চাইলেও বাইরে গিয়ে একটা আনহেলদি ফুড খেতে পারে না, তারা গিয়ে একটা কোক খেতে পারে না, তারা নিজেরাই কনসিয়াসলি এটা চিন্তা করে যে আমি যদি আজকে কোক খাই আমাকে তো ট্রেডমিলে কালকে 15 মিনিটস বেশি দৌড়াতে হবে। এখন আচ্ছা, তারপরে হচ্ছে যে যারা গান গায়, খুব রেওয়াজ করে, এই করে, আমি ব্যক্তিগতভাবে খুব সম্মান করি এটা, তারা চাইলেই এক গাদা তেঁতুলের টক খেতে পারে না, যে তাহলে তো ওস্তাদজি মনে কষ্ট পাবে বা ওই সারগামটা আমার করা হবে না। দেন যারা বাগান করে, আমি খুব ফ্রিক এই ব্যাপারে, আমার ভালো লাগে বিভিন্ন টাইপের বনসাই, যখন এক একটা গাছ বড় হয়, এক একটা ফুল ফুটে, অনেক গাছ অযত্নেই হয়ে যায়। যেমন আমার বাগানে মাশাআল্লাহ করে শিম গাছ হয়েছে, টমেটো হয়েছে, আমি লাগাইনি, ওটা নিজে নিজে হয়েছে। সো আই এম প্রিটি ব্লেসড, হ্যাঁ ওইটার পিছনে আমি সময় দিই, তো আই ফিল ব্লেসড, আই ফিল তখন আমার বাগানে যাওয়ার একটা তাড়া থাকে, দৌড়াদৌড়ি করার একটা তাড়া থাকে। এটা আমি এগুলো করতে করতে শিখেছি যে আমি বাগান করাটাকে এনজয় করছি, আমি জিম করতে করতে শিখেছি যে হ্যাঁ এইটা করে মাশাআল্লাহ আমি ভালো আছি, আমার পানি খাওয়া বেড়েছে। আমার মনে হয় আপনি যে ব্যাপারটা মেনশন করতে চাচ্ছেন যে আমরা হয়তো বা ওই গ্যাজেটের মধ্যে ওই কাজটাই করছি, ভাবছি এটা আমার হবি বা পার্ট অফ মাই রিক্রিয়েশন, ইয়েস ইট ইজ, বাট এর বাইরে আরো হাজার কোটি এভিনিউ আছে। না, আমি ঠিক যেটা বলার চেষ্টা করছি, ফার্স্ট অফ অল আমরা জানি না যে কোন জিনিসটা আমাদের চিয়ার আপ করছে, কোন জিনিসটা আমাদের হ্যাপিনেস দিচ্ছে। আমাদের সবার লাইফে প্রবলেম আছে, যেটা আমি আগে বলেছি। তো আমি যদি আমার 15-20-1000 ফ্রেন্ডসের মধ্যে আবার প্রবলেমেই ঢুকে পড়ি, তাহলে আমার তো ওই গ্রুপটা করে অ্যাকচুয়ালি আই এম নট বেনিফিটেড, আই এম লুজিং। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে আনন্দ কোনটা দিচ্ছে সেটা ফাইন্ড আউট করা খুব দরকার। এর জন্য এভিনিউগুলো এক্সপ্লোর করা, রাইট, ওর জন্য নিজেকে নিজে টাইম দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি নিজেকে টাইম দিয়েছি বাগান করে, আমি নিজেকে টাইম দিয়েছি জিম করে, আমি আমার কথা বলছি, আমি নিজেকে টাইম দিয়েছি স্কেচ করে, আমি নিজেকে টাইম দিই কিছুটা জিকির করে, কিছুটা নামাজ পড়ে, মানে আমি যতদূর পারি। আমি বলছি না যে আমি অনেক বড় পীর সাহেবা, সেটা বলছি না, বাট আই ট্রাই টু ডু সো। করে আই ফাউন্ড যে আমি ভালো আছি। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি রান্না করতে, এভরিডে রান্না করে আমি ভালো নেই, আমি এটা ম্যানেজ করতে পারি না। কিন্তু অনেকে আছে যাদের রান্না করলে স্ট্রেসটা কমে যায়। তো একটা মানুষ যদি ওইটা ফাইন্ড আউট করে যে কোন জিনিসটা আমাকে আনন্দ দিচ্ছে, আমি কোনটাতে ভালো পাচ্ছি, এবং সে যদি সেটাকে হবি করে নেয়, অবশ্যই সে ভালো থাকবে। আর আরেকটা হচ্ছে যে আমাকে করতে হবে বলে আমি করছি, এটা না করে মানুষ যদি বলে যে এটা একটা সিস্টেম, এটা আমাকে গো থ্রু করতে হবে, লাইক মাসল বিল্ডিং এর জন্য আমি জিম করব, এটা করে না যদি একটা মানুষ চিন্তা করে যে এটা আমার চয়েস, সুস্থ থাকার জন্য এটা আমার চয়েস এন্ড আই এম রেডি টু মেক দ্যাট চয়েস, তাহলে কিন্তু ইট বিকামস আ প্লেজার। জিমে যেতে যেতে দুই একটা ফ্রেন্ড হয়, একবেলা আড্ডা হয়, একটা কম্পিটিশন হয়, হেলদি কম্পিটিশন, তো ইট বিকামস আ প্লেজার। তো যদি আমরা ওইগুলো সিক করি, কে কবে মেরেছিল, কে কবে বকেছিল, কার বাড়িতে কি রান্না হয়েছে, এগুলোর পিছনে টাইম না দিয়ে, মোট কথা শাহরুখ খান, দীপিকা পাদুকোন এদের পিছনে ক্রাশ না খেয়ে যদি আমি আমার লাইফ, আমার পিছনে ক্রাশটা খাই, আমার জন্য নিজে ক্রাশ খাই, তাহলে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষ খুব ভালো থাকবে। এবং যদি আমরা ভালো থাকি তাহলেই আমরা অন্যজনকে ভালো রাখতে পারবো। আমি নিজে খারাপ থেকে কখনো কাউকে ভালো রাখতে পারবো না, সেটা আমার নিজের বাচ্চা হোক বা আমি নিজে হই। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।
আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে। মানসিক শক্তির নিয়ে আমরা কথা বলছিলাম, দীর্ঘস্থায়ী অসুস্থতা নিয়ে কথা বলছিলাম। আমাদের অনেক সময় দেখা যায় কি যে আমরা মানসিকভাবে হয়তো বা কোনো কারণে ভেঙে পড়ছি, ডিপ্রেসড আছি, অনেক সময় সুইসাইড অ্যাটেম্পটও কিন্তু করে নিচ্ছে ইয়াং জেনারেশনের অনেকে। হয়তোবা ওই দুঃখগুলো হয়তোবা শুনলে অনেক সময় হাসিও লাগে যে এটার জন্য এরকম একটা জীবন চলে গেল, কিন্তু সে কিন্তু আসলে ধুকে ধুকে মরেছে কোনো কারণে, হয়তো তার কাছে কোনো এক্সপ্লেনেশন ছিল না, তার কাছে এই বড় দুনিয়ার মধ্যে এটা ওরকম বড়ই একটা বিষয়। তো এক একজনের আপু মেন্টাল ক্যাপাসিটি নেওয়ার ক্ষমতা বা স্মার্টনেস বা হ্যান্ডেল করার যে যোগ্যতাটা কিন্তু সমান না। তো সেক্ষেত্রে প্রমিসেস মেডিকেল লিমিটেড যেমন কাজ করছে, এরকম আরও অনেক অর্গানাইজেশন কাজ করছে। আমরা চাইলেই কিন্তু একটা নক করা, একটা অনলাইন কাউন্সেলিং নেওয়া, কিংবা আমার কাছের বিশ্বস্ত মানুষকে একটা ফোন কল দিয়ে শেয়ার করা, আমরা কিন্তু অনেকখানি বার্ডেন ফ্রি বা হালকা হই আমরা যারা নিজেরা পারছি না। মানে যারা শোনার মতো লোক আছে তাদেরকে যদি বলি উই ফিল ব্লেসড, উই ফিল লাইটার ইনসাইড। তো আমাদের কিন্তু এই প্র্যাকটিসটা আসলে দিন দিন আগের থেকে বেটার হচ্ছে, বাট তারপর আমি বলবো অনেকাংশে নেই। তো আপনি কি বলবেন? আমি যেটা বলবো, প্রথমত একটা মানুষ যখন চিন্তা আবার আমার প্রথম কথায় যেতে হয়, যখন একটা মানুষ চিন্তা করবে যে এটাই আলটিমেট, আমার জন্য আর কিছু নাই। যেমন আমার একটা ধাক্কা লেগেছিল যে আমি ডায়ালিসিস করার পরেও আমার বেবিগুলো টিকলো না, তখন আমি শুনলাম যে ভাই আপনারা মিষ্টি খান, আমি তো বেহেস্তে যাচ্ছি। ওই জিনিসটা তখন আমাকে নক করেছে। এটা আমার জীবনে আরো 100টা ঘটনার মতো এমনিও হতে পারতো, কিন্তু দ্যাট থিং স্ট্রাইক মি। এর জন্য আমার যেটা মনে হয় যে ইনক্যাপসুলেটেড লাইফটা থেকে মানুষের বেরিয়ে আসাটা অনেক বেশি জরুরি। যেমন আজকালকার দিনে আমরা কেউ আমাদের বাচ্চাকে ওইভাবে রোদে বের করি না, হয় ঠান্ডা লাগবে, নইলে গায়ের রং কালো হয়ে যাবে, নইলে কোভিড আছে, নইলে এটা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখন খুব ছোট ছোট বাচ্চাদেরও দেখা যায় যে গায়ে ব্যথা, মামাম হাতে ব্যথা, মামাম পিঠে ব্যথা, বিকজ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তো ওইভাবে আবার আমরা কি করি যে কাঁচা বাজারে কখনো বাচ্চা নিয়ে যায় না। আমার বাবা তো আমার হাত ধরে ধরে কাঁচা বাজারে নিয়ে গেছে। এখন আফটার মাই কিডনি ট্রান্সপ্লান্ট আমি আর যাই না, হয়তো 2 বছর যাব না। এরপরে যদি সুস্থ থাকে, আল্লাহ যদি ভাগ্যে লিখা, অফকোর্স যাব। কিন্তু আমরা এক একটা সুপার স্টোরে যাই, জিনিসপত্রগুলো তুলি, দাম দেই, চলে আসি। তো এইভাবে করতে করতে হয় কি, মানুষ নিজেকে ছাড়া বাইরের দুনিয়াটা আর দেখছে না। পাখি জামা হয়নি, কিন্তু মানুষের যে পরারই জামা নাই, এই জিনিসটা মানুষ দেখছে না। এরকম একটা খুব সুন্দর কবিতা আছে যে একজনের জুতা হয়নি, তাই সে সুইসাইড করতে যাচ্ছিল, গিয়ে দেখছে একজন ল্যাংড়া একটা লোক তার পাই নাই। তো আমরা তো কি করছি, আমরা আস্তে আস্তে ওই যে ঘোড়াকে যেরকম চোখে একটা ঠুলি পরানো দেয় যে ওরা আশেপাশে দেখতে পারে না, তো আস্তে আস্তে আমাদের জীবনটাও এরকম হয়ে যাচ্ছে যে তোমাকে পড়ালেখায় ফার্স্ট হতে হবে, তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে। এই যে এই র্যাট রেসটা আমাদের ছোটবেলা থেকে শুরু হয়। আমরা কয়টা বাবা মা বলি যে তোমাকে একটা ভালো মানুষ হতে হবে? আমরা কিন্তু বলি না। হ্যাঁ, তো আস্তে আস্তে যখন একটা মানুষ বড় হয় তখন দেখে যে তার কথা শোনার মতো কেউ নাই, বাবা মার সাথে একটা ডিস্টেন্স তৈরি হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সময় মতো ফোন করে নক করে একটা ফ্রেন্ডকে পেল না, কথা বলার কেউ নাই। এরপরে দে আর গোয়িং হয় ফর ড্রাগস, কারণ ড্রাগসে একটা খুব হাই হ্যালুসিনেশন হয়, তখন যেটা দেখে ওটাই সত্যি মনে হয়, অথবা দে আর কমিটিং সুইসাইড। তো এই জিনিসগুলো এখন খুব আমার মতে অ্যালার্মিং রেটে বাড়ছে। এর জন্য ইনক্যাপসুলেশন থেকে বাচ্চাদেরকে দূরে রাখা খুব জরুরিভাবে দরকার। আমি বলবো যে আমার বাচ্চা একটা সম্মানিত নাম্বার পেয়ে পাশ করুক, কিন্তু সে একটা খোলা মনের মানুষ হোক, আলহামদুলিল্লাহ। সে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, আর যখন কাজে যাওয়ার সময় সে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে বসে থাকবে, এটার কোনো মানে আমার চোখে তো হয় না। আপু থ্যাংক ইউ সো মাচ। বেশ লম্বা সময় ধরে আসলে আপনার লাইফ জার্নি শুনলাম, এবং আমি বিশ্বাস করি যে এখান থেকে শুনে অনেক কিছু শেখার আছে। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। স্বপ্ন আছে বলেই কিন্তু জীবনের স্ট্রাগলগুলো আমরা মেনে নিই, অ্যান্ড এভরি গ্রেট ড্রিম বিগিনস উইথ এ ড্রিমার। অলওয়েজ রিমেম্বার, ইউ হ্যাভ উইদিন ইউ দ্য স্ট্রেংথ, দ্য পেশেন্স অ্যান্ড দ্য প্যাশন টু রিচ ফর দ্য স্টার্স অ্যান্ড টু চেঞ্জ দিস ওয়ার্ল্ড। জীবনযুদ্ধে যদি 2টা পাওয়ারফুল ওয়ারিয়ার্সের নাম বলতে হয়, তাহলে আমি বলবো ধৈর্য এবং বিশ্বাস নিয়ে চেষ্টা করা। আমার কথা বিশ্বাস হচ্ছে না? যত বড় অ্যাক্সিডেন্ট হোক, ব্রেকআপ হোক, দুর্ভিক্ষই আসুক, সময় ও মানসিক শক্তি আপনার দিন পাল্টে দেবে ইনশাল্লাহ। দিস ইজ মেহজাবিন রিন্তি সাইনিং আউট ফর টুনাইট। কিপ ইউর ফেস টু দ্য সানশাইন। আল্লাহ হাফেজ।